নেপালে লোকে রাজতন্ত্র ফিরে পেতে খুব অবাক ব্যাপার, রাইট? লোকে ভাবে যে রাজতন্ত্র থেকে মুক্তি পেয়ে তারা একটা প্রগ্রেসিভ ডেমোক্রেসির দিকে এগোচ্ছিল, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, সেখানকার ইয়ং জেনারেশন সেখানে আবার হিন্দু রাজতন্ত্র ফিরে পেতে চাইছে, অর্থাৎ সেই হিন্দু রাজার অধীনের শাসনে যাকে তাড়ানো হয়েছিল সব অংশকে, তাদের শাসন ফিরে পেতে চাইছে। এরকম সম্বিতকালে কেউ শোনেনি। বাট আমি এই নেপালের ঘটনাটা যখন পড়ছি, আমার মনে হচ্ছে যেন প্লেটোর সেই বিশ্ববিখ্যাত বই রিপাবলিক, যেটাকে বলা হয় যে পলিটিক্স এর মাস্টারপিস বা পলিটিক্যাল সায়েন্সের বাইবেল, এটা একদম মানে প্লেটো যা লিখে গেছিলেন তার একদম রিপ্লে হচ্ছে নেপালে। ঘটনাটা কি না, নেপালে 2008 সালে মাওয়িস্টদের চাপে, প্রচন্ড ছিলেন মাওয়িস্টদের নেতা, সেখানে রাজতন্ত্র বিলোপ করা হলো। ওটা ছিল একটা হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র বিলোপ করে সেকুলার রাষ্ট্র করা হলো। করে জনগণের চোখে অনেক আশা, কারণ বামপন্থী গণতান্ত্রিক নেতারা তখন অনেক কিছু আশা ভরসা দেখিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম যে নেপালে গত 17 বছরে 13 বার সরকার চেঞ্জ হয়েছে। প্রথম 4 বছরে প্রচন্ড ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে উনি জিতেছিলেন। বাই দ্য ওয়ে, দ্যাট ইজ নট অ্যাকচুয়াল অ্যাসেম্বলি, মানে যে অ্যাসেম্বলিটা কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তৈরি করবে সেটাতে উনি জিতেছিলেন। জেতার এক বছরের মধ্যেই উনি প্রায় ক্ষমতা হারাতে হারাতে এখন একটা মাইনরিটি পার্টিকে তিনি, মানে যেটাকে সিপিএন বলে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল, যেটা নেপালে কংগ্রেস হচ্ছে এখন প্রধান পার্টি, তার সাথে লেজুর ধরে তারা ক্ষমতায় রয়ে গেছে আর কি। বাট ইন এনি কেস, দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে এটা যে নেপালে রাজতন্ত্রকে সরিয়ে বাস্তব কথা হচ্ছে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। কারণ প্রথম সংবিধান প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল 4 বছর ধরে মাওয়িস্টদের লিডারশিপে, সেটা সফল হয়নি। 2012 সালে সেটা ক্যান্সেল হয়। আবার 2013-তে ইলেকশন হয়ে নতুন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়, সেটাও যদিও বা একটা কনস্টিটিউশন বা একটা সংবিধান নেপালকে দেয় 2016 সালে, কিন্তু বাস্তবে সেই সংবিধান নিয়ে বহু ক্ষোভ ছিল নেপালের অনেক প্রান্তিক জনগণের, প্রান্তিক উপজাতির। সেটা নিয়েও গণ্য, সেটাও বড় ব্যাপার না। মেন ব্যাপার যেটা হয়েছে যে নেপালে রাজতন্ত্রকে সরিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক স্থাপন করা হলো, সেটা চালাতেই পারেনি নেতারা। নিজেদের মধ্যে খেয়ে করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, যেটা আমাদের এখানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের গণতন্ত্র আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি বলছি কেন এটা প্লেটোর প্লেবুক, কারণ প্লেটো এটাই ঠিক লিখে গেছিলেন যে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। গণতান্ত্রিক নেতারা অনেক ভালো ভালো কথা শোনায়, লোককে আশা দেয়, বলে যেটা তোমাদের হাতে ক্ষমতা, তোমরাই তাহলে ভালো হবে। কিন্তু আলটিমেটলি যেটা দেখা যায় যে নেতারা আস্তে আস্তে চোর, লম্পট, লুম্পেনে পরিণত হয় এবং আস্তে আস্তে সেটা একটা ক্যাওসের দিকে চলে যায় ডেমোক্রেসি। এবং ডেমোক্রেসি ক্যাওসের দিকে যাওয়ার পর দুটো জিনিস হতে পারে, আইদার সেই রাজতন্ত্র ব্যাক করে আসতে পারে, অথবা সেই ক্যাওসের মধ্যে থেকে আর একজন স্বৈরাচারী শাসকের, আর একজন ডিক্টেটর তৈরি হতে পারে, সেটা মিলিটারি শাসক হোক বা যে হোকের মধ্যে। এই হচ্ছে পৃথিবীতে এইভাবে সাইকেল চলতে থাকে। তো এখানে এই নেপালের এই ঘটনাটা নিয়ে প্রায় অনেকগুলো পলিটিক্যাল জিনিস অ্যাসপেক্ট নিয়ে আপনি আলোচনা করতে পারেন। প্রথম অ্যাসপেক্ট একটা জিনিস হচ্ছে, আমি যদি বাংলাদেশের রেসপেক্টে দেখি, যে বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়ানো হলো, 1 বছর হয়ে গেছে, তারা নাকি বাংলাদেশকে একটা নতুন সংবিধান দেবে, সেই অনুযায়ী একটা সংবিধান কমিটিও তৈরি হয়েছে, কিন্তু কিছুই এখনো কাজ হয়নি। বাংলাদেশে কবে ইলেকশন হবে, কি হবে, কোনো কিছু পরিষ্কার না। এবং হলেও সেই সরকার কতটা স্টেবল হবে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ একটা হাই চান্স আছে, এখন যেমন নেপালের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে বিরাট বিক্ষোভ করছে, নেপালে প্রায় 19 জন মতো ছাত্র মারা গেছে, এবং মোটামুটি আজ নেপালের গৃহমন্ত্রী কালকে পদত্যাগ করেছে। আজকে হয়তো নেপালের প্রধানমন্ত্রী কি যেন ভদ্রলোকের নাম ভুলে গেলাম, উনিও বোধহয় কলি বা কি যেন, উনিও পদত্যাগ করতে বাধ্য হবে। তো মোস্ট লাইকলি নেপালে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আসছে, এবং এই কনস্টিটিউশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আবার হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কিনা, আবার রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে কিনা বলা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে নেপালে যারা প্রগ্রেসিভ রাজনীতির আশা দেখিয়েছিলেন, বামপন্থী রাজনীতির আশা দেখিয়েছিলেন, এবং দেওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম যে তারা কিন্তু কিছুই
সেইভাবে দিতে পারলেন না, একটা মানে 17 বছর ধরে একটার পর একটা ব্যর্থ সরকার এলো গেল, দুর্নীতিতে জড়িয়ে গেল, আর কিছুই হলো না। এইটা লোকজন আর মেনে নেবে না। সো কিছু একটা হয়তো একটা কনস্টিটিউশনাল মনার্কিও আসতে পারে, বাট আমরা জানি না কি হতে চলেছে। এবং আমার ধারণা যে বাংলাদেশেও একটা একই রকম হতে পারে, যে যেভাবে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছে এই গণতান্ত্রিক ডামাডোলের নামে, হয়তো দেখা যাবে যে আজকে যেভাবে নেপালের মানে একদম ইয়ং জেনারেশন প্রচন্ড ক্ষুব্ধ। কারণ একটা জিনিস ভাবতে হবে যে নেপালে এই রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহটা হয়েছিল 2008 সালে, তারপর 17 বছর কেটে গেছে। এবার যে ইয়ং জেনারেশন, তারা তো নেপালের রাজতন্ত্রকে দেখেন, তারা দেখছে একটা ডেমোক্রেসি, একটা ফেল ডেমোক্রেসি, যেটা তাদের জন্য কিছুই করছে না। উল্টে তারা যখন বিদ্রোহ করতে যাচ্ছে, তাদের সোশ্যাল মিডিয়া, টিকটক, একটা মানে এখন একটা ইয়ং জেনারেশন টিকটক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে নিয়ে বড় হয়েছে। বা তাকে গিয়ে যদি বলেন যে আমি এগুলো বন্ধ করে দেবো, তো কি অবস্থা হবে আপনি বুঝতেই পারছেন দেশে। তো সেটাই হয়েছে। হ্যাঁ, এবার আমার মনে পড়লো নেপালের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ওলি। তো ওলি দুদিন আগে গিয়ে শি জিনপিং কে বলছেন যে ভারত আমাদের কাঠি করছে, আমার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো শি জিনপিং তাকে পত্রপাঠ বিদায় দিয়ে বলেছেন তোমার নিজের চরকায় তেল দাও। অর্থাৎ এখন ভারতের সাথে আমার সম্পর্ক ভালো করতে হবে। এখন ভারত যা যা খুশি, যা তোমার যদি মনে হয় যে ভারত এটা বাজে করছে, ভারতের সাথে কথা বলো। অর্থাৎ অলির পেছনে এই মুহূর্তে চীন নেই, ভারত তো নেই। সুতরাং চীনে সুতরাং নেপালে হিন্দু রাষ্ট্র আবার ব্যাক করা, অর্থাৎ আবার রাজতন্ত্র ব্যাক করার একটা চান্স ভালো রকমই আছে। যদিও যে পার্টিটা এই বিক্ষোভটা দেখাচ্ছে তাদের সংসদের ক্ষমতা খুব কম, কিন্তু মুশকিল হচ্ছে যে ক্ষমতা কার বেশি থাকে কম থাকে। যেমন বাংলাদেশে যারা আন্দোলন করেছিল তারা তো কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। আচ্ছা, আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই যে সব জায়গায় দেখা যাচ্ছে যে বামপন্থীরা কিন্তু একটা লোকজনকে আশা দেখায়, এবং আশা দেখায় যে মানুষের অবস্থা খুব খারাপ, এই ব্যাপার তাদের আশা দেখিয়ে তারা ক্ষমতায় আসে। তো এখানে প্রচন্ড সেইভাবে ক্ষমতায় এসেছিল নয়েস লিডার, কিন্তু কি হলো, আসার পর দেখা যাচ্ছে তার জনপ্রিয়তা ক্রমাগত কমতে কমতে তিনি নিজে এখন একটা মাইনরিটি পার্টি হয়ে গেছেন। এবং আমি খুব অবাক হব না যে এই ঘটনার পর নেপালে কমিউনিজমের অস্তিত্ব থাকবে কিনা। পশ্চিমবঙ্গে যেমন কমিউনিস্টদের অস্তিত্ব 5%-এ নেমে এসছে, নেপালেও ওরকম বোধহয় 13-15%-এ নেমে এসছে। এই ঘটনার পর সম্ভবত 3-5% ওরা ধরে রাখতে পারবে না। তো ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, আমি যেটা বলছি, ভেনেজুয়েলা তো আজকে কোন রকমের লেফটিজম টিকে আছে, টিকে আছে মানে আর কি ওই জোর জবরদখল করে টিকে আছে। তো যদি কোন রকমের ভেনেজুয়েলাতে বর্তমান বামপন্থী সরকার হুগো চাভেজের শিষ্য, যাকে আমেরিকা ধরার জন্য $10 মিলিয়ন মাথা, 10 মিলিয়ন, আমাদের $20 মিলিয়ন দাম দিয়েছে। তো যদি মানে ইভেন ভেনেজুয়েলাতে আমি বলছি, যদি বামপন্থী সরকারের পতন হয়, আপনি দেখবেন ওখানে নেক্সট 30 বছরে কোনো বামপন্থী সরকার আসবে না। কিন্তু আবার 30 বছর বাদে আসতে পারে, কারণ 30 বছর বাদে লোকজন সব ভুলে যায়। তো আমার ধারণা এখন নেপালে হয়তো রাজতন্ত্র আসবে না এরকম কথা হচ্ছে। তারপর আবার যদি রাজতন্ত্র আসুক, দেখা যাবে যে আবার 25-30 বছর বাদে আবার লোকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। এটা হতেই পারে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে পৃথিবীতে বর্তমানে রাজতন্ত্রগুলো কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে গেছে। আমরা যদি জিসিসি কান্ট্রি গুলো, অর্থাৎ সৌদি আরব বা কাতার, কুয়েতের দিকে তাকাই, আমরা কিন্তু দেখবো, বা দুবাইয়ের দিকে, সেখানে কিন্তু রাজতন্ত্র দেখা যাচ্ছে যে গণতন্ত্রের থেকে অনেক বেটার পারফর্ম করছে ইন এনি গিভেন ডে। তার কারণটা হচ্ছে এই যে রাজতন্ত্রে রাজা জানে যে দেশটা তাকে চুরি করতে হয় না, কারণ সে এমনিতেই দেশ থেকে প্রচুর টাকা পায়। এবার তার দেশের জিডিপি যত বাড়বে, তার সম্মান তত বাড়বে, সে দেশ থেকে তত বেশি টাকা পাবে। ততএব দেশের মালিক যদি রাজা হয়, তার একটা ইনসেনটিভ থাকে যে দেশটা জিডিপি যাতে বাড়ে, দেশটার লোকজন যাতে আরো বেশি, যদি মানে রাজা যদি প্রপারলি মানে ট্রেন্ড হয়, শিক্ষিত হয়, যেগুলো অধিকাংশ জিসিসি দেশের রাজারা শিক্ষিত। বিকজ তো আমি বলছি এমবিএস, অর্থাৎ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে অনেক কথা আছে যে তিনি নিষ্ঠুর প্রকৃতির লোক, স্বৈরাচারী। কিন্তু মোহাম্মদ বিন সালমানের আমি 2-3টে ইন্টারভিউ দেখেছি, লোকটা প্রচন্ড শার্প এবং বুদ্ধিমান। লোক দেখলেই বুঝতে পারবেন যে তার শিক্ষা দীক্ষা, রাজনৈতিক চিন্তা, গভীরতা প্রচন্ড গভীরের লোক। তো ঠিক সেই রকম ভাবে আমি দুবাইয়ের শাসকের একটা সাক্ষাৎকার দেখছিলাম, প্রচন্ড গভীর জলের লোক। তো ব্যাপারটা হচ্ছে কি, এরকম লোকজন যদি রাজা হয়, যে অ্যাকচুয়ালি বোঝে যে আমার যদি দেশের জিডিপি বাড়ে তবেই, এবং আমার দেশের লোকজন যদি চাকরি পায়, যদি লোকজন অর্থনৈতিক সমৃদ্ধি হয়, তবে আমার সমৃদ্ধি হবে। তো এই রাজার চিন্তাটা যার আছে, সেখানে রাজতন্ত্র ডেফিনেটলি অনেক বেটার করে, যেটা আমরা দুবাইয়ের ক্ষেত্রে বা এখন বর্তমানে সৌদি আরবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই একটাই জিনিস কিন্তু প্লেটো সেই রিপাবলিকে লিখে গেছিলেন, যে রাজা যদি ফিলোসফার কিং, অর্থাৎ রাজার যদি এই বোধটা থাকে যে প্রজাদের উন্নতিতেই তার উন্নতি,
হ্যাঁ, অর্থাৎ প্রজাদের সমৃদ্ধি হলেই রাজার সমৃদ্ধি হবে, কারণ প্রজাদের সমৃদ্ধি মানে কি, দেশের জিডিপি বাড়বে, জিডিপি বাড়লে সেক্ষেত্রে কিন্তু সেটা উনি বেস্ট ফর্ম অফ গভর্নেন্স বলেছিলেন, এবং উনি ডেমোক্রেসির বিরুদ্ধে এই কারণে ছিলেন যে ডেমোক্রেসিতে উনি বলছেন যে লোকজন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসবে, সে চুরি করবে, যেটা কিন্তু মানে অস্বীকার করার কোনো উপায় নেই। অস্বীকার করার, পশ্চিমবঙ্গের লোকজন তো এর জন্য প্লেটোকে 100-তে 200 দেবে। তো এখন ব্যাপারটা আর একটা ব্যাপার যেটা চিন্তার, যে আমরা দেখলাম যে বাংলাদেশে ইয়ং জেনারেশনটা অর্থাৎ জেনজি, যারা 18 থেকে 25 বছরের মধ্যে, তারা শেখ হাসিনাকে তাড়ালো। নেপালের জেনজি সরকার উল্টে দিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের জেনজি কোথায়? ভারতের যারা 18 থেকে 25 বছর, তাদের মধ্যে কেন বিদ্রোহের কোনো তাপ নেই? এর একটা কারণ আমার ধারণা, আমি এটা ভাবছিলাম যে বাংলাদেশে বিদ্রোহ হচ্ছে, নেপালে বিদ্রোহ হচ্ছে, ইভেন পাকিস্তানেও সেনাবাহিনীর মধ্যে গত 2 বছরে বেশ ভালো রকমের মানে জনবিক্ষোভ হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে। কিন্তু ভারতে কিছু নেই। ভারতের জেনজিরা কোথায়? ভারতের ইয়ং জেনারেশন কোথায়? এই প্রশ্নটা যদি আপনি করেন, এর উত্তর পাবেন এই যে ভারতে যেটা হয়, ধরুন পশ্চিমবঙ্গে খুব হতাশজনক সিচুয়েশন, সবাই জানে এটা চোরদের পার্টি ক্ষমতায় চালাচ্ছে, অতএব কিন্তু সেখানে বিক্ষোভ নেই কেন? কারণ লোকে যদি দেখে যে চোরচাচুরি পশ্চিমবঙ্গ ছেলে বেরিয়ে যাবে। তো দেখুন, আপনি পশ্চিমবঙ্গের ছেলের লোকজন ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, যেখানে চাকরি পাচ্ছে, ভালো চাকরি পাচ্ছে, যে ইন্টেলেকচুয়াল যে জেনারেশনটা, সেটা আর বিদ্রোহ করছে না, সেটা বেরিয়ে যাচ্ছে, যেটা নেপাল বা বাংলাদেশের ক্ষেত্রে হয়নি। সেখানে জেনারেশন জানে তাদের ওইখানেই থাকতে হবে, তার অন্য রাজ্যে যাওয়ার উপায় নেই, যার জন্য তারা বিদ্রোহ করতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় যে কেন জেনজি বিদ্রোহ করছে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যে তাদের চাকরি খেয়ে নিচ্ছে, কিচ্ছু মানে খুবই তো খারাপ অবস্থা, মানে ইনফ্যাক্ট নেপালের থেকেও পশ্চিমবঙ্গের অবস্থা আরো খারাপ, কিন্তু তাও বিদ্রোহ নেই। কারণ কে বিদ্রোহ করবে? তাতে চলো পুনেতে একটা ভালো চাকরি নিয়ে চলে যায়, মানে যার একটু ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আছে, সে তো, তাদের লিডারশিপ নেই, যে যার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আছে বাঙালিদের মধ্যে, সে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, ফলে আর সেখানে বিদ্রোহ দেওয়ার মতো কোনো নেতৃত্বের জন্ম কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না। ফলে এখন পশ্চিমবঙ্গে সে বিজেপি বলুন, সিপিএম বলুন, তৃণমূলেই বলুন, যে পড়ে আছে সবই ধরচাপড় করা মাল। তো যার ফলে আমরা পশ্চিমবঙ্গের এত কিছু গাদার ঘাড়ে যাওয়ার পরও কিন্তু কোনো বিদ্রোহ বা এগুলো কোনো আজ আপনারা পাবেন না।